তো লাইভ টিউটোরিয়ালের এপিসোড 11-এ তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকের ওয়ার্কটা গাইজ খুবই ইন্টারেস্টিং আছে, আর সেটা তো তোমরা দেখতেই পেয়েছো। আমি বলেওছি ডিটেলসেই ডিসকাশন করব। আর হ্যাঁ, তোমরা প্রচুরজন আমাকে মেসেজ করেছো, তার উপরেও আমরা ডিসকাশন করব। তো বেসিক্যালি তো আমি দুর্গাপুজোর উপরে প্রচুর ওয়ার্ক দিয়েছি। হ্যাঁ, এবছর আমরা দুর্গাপুজোর উপরে প্রচুর ডিফারেন্ট টপিকেও কাজ করেছি, তোমরা দেখে থাকবে। হ্যাঁ, অনেকেই আমাকে বলছিলে যে তুমি খালি আউটলাইন ভিডিও দাও, কালার ভিডিও দাও না কেন। তো এটারও গাইজ দায় একটা বলতে পারো তোমাদের জন্যই, কারণ তোমরা প্রচুরজন বলো নাকি যে আমার ড্রয়িং নাকি প্রচুরজন করে, তাই জন্য আমি যেন মানে কালার ভিডিও না করি, অনলি যেন আউটলাইন ভিডিওটা দিই, আমি যেন কালার ভিডিওটা যেন না দিই, আমি যেন তোমাদেরকেই যেন শুধুমাত্র দিই। তো গাইজ দেখো, আমি সবাইকে পার্টিকুলারলি তো মানে ট্রেন বা বলতে পারো টিউটোরিয়াল দিতে পারি না। তো তাই জন্য আমি এটাকে বলেইছিলাম যে তোমরা আমাকে কালার করে দেখাবে, আমি ঠিক হয়েছে কি ভুল হয়েছে, এখানে কি মিক্সিং করা দরকার তোমাদেরকে ডিসকাশান করব। তো প্রচুরজন আছে যারা আমাকে হোয়াটসঅ্যাপেও মেসেজ করেছিল, আমাকে কালার করে করে দেখিয়েছিল, আমি সেগুলোকে বলে দিয়েছিলাম, আইডিয়া দিয়েছিলাম যে কীভাবে ব্যাকগ্রাউন্ডে কালার করতে হবে। শুধুমাত্র যেগুলো ধরো পোস্টার ওয়ার্ক সেইগুলোকে আমি গাইজ কালার করে দিয়েছিলাম, কারণ গাইজ পোস্টার ওয়ার্কে কী হয়, একটা ভালো কালার মিক্সিং করার দরকার লাগে, ব্যাকগ্রাউন্ড কী করতে হবে, সামনের দিকে কী করতে হবে, তো সেটা একটুখানি আলাদা হয়। তো তার জন্য গাইজ ওইগুলোতে আমি নিজে কালার করেছিলাম, তবে হ্যাঁ একটুখানি দেরিতেই দিয়েছিলাম, তবে তাদেরকে আমি আগে দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, এই ব্যাপারটা প্রচুরজন আমাকে বলছে যে নাকি আমার ড্রয়িং আমি যেন আগে না দিই, তাদেরকেই যেন স্পেসিফিক্যালি দিই। তো গাইজ দেখো, এখানে স্পেসিফিক্যালি বা পার্শিয়ালিটি বলে কিছু হয় না, এখানে প্রত্যেকেই সমান। আর আমি ধরো একজনের জন্য হয়তো কোনো একটা টপিকে কাজ করছি, সেটা অনেক সময় কী হয় যে অন্যজনের ভালো লেগে যায়, হয়তো পারে তোমার ভালো লেগে যায়, তুমি হয়তো ভাবছো যে হ্যাঁ এই টপিকটা আমি কোনো কম্পিটিশানে করি। তো সেইভাবে গাইজ আমরা প্রচুর এরকম টপিকে কাজ করেছি, কিন্তু হ্যাঁ ম্যাক্সিমামই আমি আউটলাইন ভিডিও দিয়েছি, কালার ভিডিও দিইনি। কিছু কিছু কালার ভিডিও দিয়েছিলাম, কিছু কিছু কালার ভিডিও দিইনি। তার কারণ হচ্ছে আমি চেয়েছিলাম যে তোমরা নিজেরা করো। আর সত্যি বলতে প্রচুরজন বলে যে নাকি কালার ভিডিও কেন দিচ্ছ না। তো আমি দেখো অ্যাজ এ টিচার হিসেবে আমি বলবো যে আমার কাজ হচ্ছে তোমাদেরকে কম্পোজিশানটা বোঝানো, যে কম্পোজিশান কীভাবে করতে হয়। কম্পোজিশান মানে হচ্ছে ফিগারের পশ্চার কীরকম করতে হবে, একটা ফিগার সামনে কীভাবে রোল প্লে করছে, কীভাবে ক্যারেক্টারটাকে ডিফাইন করছে। আমার গাইজ কাজ হচ্ছে তোমাদেরকে ওই আইডিয়াগুলো দেওয়া। আর কালার কিন্তু অতটা ইম্পর্টেন্ট না। হ্যাঁ, কালার তো ইম্পর্টেন্টই, একটা ড্রয়িংকে প্রচুর অ্যাট্রাকটিভ করার জন্য তো কালারিং তো দরকারই, কিন্তু কালারিং তখনই ভালো লাগবে যখন তুমি কম্পোজিশন একটা খুব ভালো করবে। তো সামনের ফিগারগুলো তুমি কীভাবে করছো, কীরকম পশ্চার করছো। আর দেখো, ড্রয়িং কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদের কিন্তু আগে ড্রয়িংটা ভালোভাবে করতে হবে। অনেকে আছে ধরো ভালো কালার মিক্সিং করলো ঠিকই, কিন্তু ধরো হাতের পশ্চার, পা, তারপর ধরো মুখের ফেসের স্ট্রাকচার হয়তো ভুল করেছে, তো সেটা কিন্তু গাইজ নজর রাখতে হবে। তো এর জন্য গাইজ প্র্যাকটিসও করতে হবে। আর হ্যাঁ, প্রচুরজনই আমাকে যেহেতু বলছিলো যে একটা খুব সিম্পল ওয়ার্ক দাও, তো আমরা দুর্গাপুজোর ওপরে প্রচুর ওয়ার্ক করেছি, তার মধ্যে দেখবে ম্যাক্সিমামই আছে হচ্ছে ওয়াটার কালারের ওপরে। আর হ্যাঁ, প্যাস্টেলের ওপরেও কিন্তু কাজ হয়েছে, প্যাস্টেল প্লাস পেন্সিল শেডিং, তার উপরেও গাইজ আমরা প্রচুর পোস্টার ওয়ার্ক করেছি, সেইগুলোও তোমরা দেখতে পাবে। কিন্তু হ্যাঁ, আমাকে যেমন অনেকে বলছিল যে খালি দুর্গা ঠাকুরের ফেসের ওপর কাজ করো। তো গাইজ দেখো, আমাদের চ্যানেল কিন্তু তার জন্য নয়, আমাদের চ্যানেলে কিন্তু সাবজেক্টিভ কাজ হয়, কনসেপটিভ কাজ হয়, একটা মনের মধ্যে ছোঁয়া লাগানোর মতো কাজ হয়, বা বলতে পারে যে কম্পিটিশনের রিলেটেড কাজ কিন্তু হয়ে থাকে। তো তাই জন্য আমি ওরকম সিম্পল ওয়ার্ক কেন দেবো। সিম্পল ওয়ার্ক দেওয়ার জন্য তো প্রচুর ইউটিউব চ্যানেল আছে, সেখানে তোমরা অনেক দুর্গা ঠাকুরের ফেসের ড্রয়িং তো দেখতে পাবেই। কিন্তু আমার কাজ হচ্ছে তোমাদেরকে একটা স্ট্রাকচার দেওয়া, তোমাদের একটা খুব ভালো কম্পোজিশন রেডি করা। তো তার জন্যই আই থিঙ্ক তোমরা প্রচুরজন আমার চ্যানেলে দেখতে পছন্দ করো। আর আমি চেষ্টা করি সবার, মানে যতজন আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে প্রায় প্রত্যেকের আমি টপিকের ওপর কাজ করার চেষ্টা করি। হ্যাঁ, এক সময় কী হয় যে প্রচুরজন কাজ দেয় আর সময় খুব কম থাকে, তখন আমরা একটা ওয়ার্ক করে দিই, তাকে বলে দিই যে ওই রিলেটেডই ওয়ার্কটা হবে, তুমি প্র্যাকটিস করো, তোমাকে আমি আইডিয়া দিয়ে দেবো। তো সেক্ষেত্রে আমি হিন্টস দিয়ে দিই, বা বলতে পারো আইডিয়া মতো দিয়ে দিই, বা একটা ছোট্ট স্ট্রাকচার আমি একটা রাফ ওয়ার্ক করে দিয়ে দিই, তাদেরকে আমি করে দিই। সেটা হয়তো ইউটিউবে আমি দেখাই না, কারণ ইউটিউবে ভিডিও বানাতে হলে মিনিমাম ধরো 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় লাগে। তো অতটা সময় যদি আমি দিই তাহলে প্রচুর টাইম লেগে যাবে। তো তাই জন্য আমি যতটা সম্ভব কম টাইমের মধ্যে কাজটাকে রেডি করার চেষ্টা করি। তো এরপরে আসছি হচ্ছে, তোমরা প্রচুরজন আমাকে বলছিলে যে একটা ইজি ওয়ার্ক দিতে। তো দেখো, ইজি ওয়ার্ক তোমরা এই যে প্রচুরজন আমাকে মানে কমেন্ট করে বলছো, মেসেজ করে বলছো যে এটা একটা ইজিভাবে কাজ দিতে। তো ফার্স্ট অফ অল তো বলি যে ইজি বলে কিন্তু কিছু হয় না। মানে যদি তুমি একটা কম্পোজিশন বলো, কম্পোজিশন কিন্তু টাফ বা ইজি বলে হয় না। হ্যাঁ, যারা ধরো একটু বড়, মানে ধরো 17-18 বছর বয়স, তাদের ক্ষেত্রে কম্পোজিশন কী হবে, তাদের ড্রয়িংয়ে প্রচুর ফিগার থাকবে,
সেটা একটা বলতে পারো যে একটা হার্ড ওয়ার্ক, কিন্তু যদি তুমি ইজি বলো তাহলে কিন্তু ম্যাক্সিমাম তোমাকে দুটো ফিগার দিতেই হবে, আর দুটো ফিগার কিন্তু খুব ভালোভাবে দিতে হবে প্রচুর। হ্যাঁ, তুমি হয়তো ইউটিউবে দেখতে পাবে প্রচুরজন হয়তো দুর্গাপুজোর ওপর কাজ করেছে শুধুমাত্র দুর্গা ঠাকুরের ফেস, এই করে কিন্তু তুমি কম্পিটিশান জিততে পারবে না। হ্যাঁ, যেগুলো লাইক বেস হয় সেগুলো জিততে পারবে, কিন্তু ফাইনাস লেভেলের কম্পিটিশান কিন্তু তুমি জিততে পারবে না। ফাইনাস লেভেলের কম্পিটিশানে কিন্তু ওরা দেখে যে তুমি কীভাবে একটা ক্যারেক্টার ডিফাইন করেছো, একটা স্টোরি ডিফাইন করেছো। তোমাকে কিন্তু তোমার ড্রয়িংয়ের মধ্যে একটা স্টোরিকে দেখাতে হবে যে এখানে কী কাজটা হচ্ছে, কী দেখানো হচ্ছে, কী বোঝানোর চেষ্টা করা হচ্ছে। উইদাউট তুমি কোনো ওয়ার্কের মধ্যে তো সেটা তো ইউজলেস না। তো আমি চেষ্টা করি যত ইজি হোক তার মধ্যে একটা কোনো মিনিং রাখার, আর তার জন্য আমাকে একটুখানি কিন্তু হার্ড করতে হবে। তোমরা অনেকে হয়তো ভাবো যে আমার ড্রয়িং হার্ড, আমার ড্রয়িং কিন্তু হার্ড কিছুই না। আমার মনে হয় ইউটিউবে এত সোজা কাজ বোধহয় কেউ করে না। আর আমাদের কাজের মধ্যে কিন্তু সোজা হলেও কিন্তু আমরা কনসেপ্ট বা বলতে পারি ইনার মিনিং যথেষ্ট ডেভেলপ রাখার চেষ্টা করি, আর তাতে তোমাদেরও আইডিয়া দিই যে তোমাদেরকেও কিন্তু বুঝতে হবে। তোমরা ছোট হতে পারে, তোমরা এখন বলবে যে তুমি বড় আমরা ছোট, সেটা কোনো ম্যাটার করে না গাইস। থিঙ্কিংয়ের দিক দিয়ে কিন্তু যে কেউ বড় হতে পারে, তাই তোমরাও কিন্তু অনেক কিছু ভাবতে হবে, চারপাশে দেখতে হবে কী ঘটছে। তোমরা শুধু চারপাশে মানে খুব সিম্পল ভাইরাল থিং বা বলতে পারো খুব সিম্পল জিনিস দেখো, কিন্তু তার মধ্যেও দেখতে পাবে যে অনেক কিছু ঘটে যাচ্ছে। তার জন্য নিউজ পেপার ফলো করতে হবে, নিউজগুলোকে ফলো করলে কিন্তু অনেক কিছুর কিন্তু আইডিয়া পাবে। তো সেইগুলো কিন্তু গাইস তোমাদের দেখতে হবে, তাহলেই কিন্তু তোমরা প্রচুর ডিফারেন্ট ডিফারেন্ট কনসেপ্টের কাজ পাবে। এই যেমন দেখতেই পাবে যে আমি রিসেন্টলি দুর্গাপুজোর উপরে দুটো পোস্টার করেছিলাম, সেটা প্রচুরজন বলেছে যে কম্পিটিশানে কিন্তু প্রচুর এফেক্ট করবে। হ্যাঁ, কম্পিটিশানে প্রচুরজন ইজি ওয়ার্ক যেমন করবে, তো তার মধ্যে যদি তুমি এই কনসেপচুয়াল ওয়ার্কগুলো যদি তুমি দাও তাহলে কিন্তু যথেষ্ট বেশি এফেক্ট পড়বে। তাই এটা কিন্তু তোমাদেরকে মানে মাথায় রাখতে হবে যে হ্যাঁ আমি এরকম কাজ করব তাহলে একটা এফেক্ট ভালো পড়বে। তো তাই জন্য আমি বলবো যে সবসময় একটা কনসেপ্টের ওপর কাজ করার চেষ্টা করবে, আর সাবজেক্ট একটা টপিক বেস করবে। প্রচুরজনই আছে যে দুর্গা ঠাকুরের নর্মাল ফেস করে দিল, হ্যাঁ এবার নর্মাল ফেসের মধ্যে একটুখানি সিঁদুর মাখিয়ে দিলেই যে সেটা সিঁদুর খেলা বা বিজয়া দশমী হয়ে যায় তা আজ কিন্তু নয়। তোমাকে বিজয়া দশমী দেখানোর জন্য কিন্তু তোমাকে একটা কিন্তু আলাদাই থিম রেডি করতে হবে, একটা সিনারিও কিন্তু বানাতে হবে। তো আজকে আমরা যে টপিকটা করছি অনেকে হয়তো ড্রয়িংটা দেখতে দেখতে বুঝেই গেছো যে এটা কী টপিকে কাজ হচ্ছে। তো স্পেশালি আমি যদি বলি, আমি এর আগেও বলেছিলাম যে যদি কোথাও বলে যে ধরো বাঙালির উৎসব বা বেঙ্গলি ফেস্টিভ্যাল বা বলতে ইন্ডিয়ান ফেস্টিভ্যালও বলে, তাহলে মোস্ট বেস্ট হয় যে তোমরা দুর্গাপূজার ওপর কাজ করা। দুর্গাপূজার মধ্যে বেস্ট হচ্ছে সিঁদুর খেলার ওপর কাজ করা, কারণ সিঁদুর খেলা একটা আলাদাই একটা আবেগ থাকে, একটা ইমোশন থাকে, তার মধ্যে দিয়ে প্রচুর সুন্দর একটা কম্পোজিশন ডিফাইন করা হয়। তার মানে এই নয় যে দুর্গাপূজার ওপর ডিফাইন করা যায় না। আমরা দুর্গাপূজার ওপর কাজ করেছি, পুরো স্টেপ বাই স্টেপ কাজ করেছি গাইজ। লাইভ টিউটোরিয়ালের এপিসোড 10টা যদি ফলো করো তাহলে দেখতে পাবে যে ওখানে দুর্গাপূজার ধুনোচি নাচের ওপর কাজ করেছি, যেখানে শুধুমাত্র একটা ফিগার ছিল, ব্যাকগ্রাউন্ডে কিছু ব্যাকগ্রাউন্ডে তেমন বেশি ফিগার ছিল না, একজন হয়তো ঢাক বাজাচ্ছে, আরেকজন ধুনোচি নাচ নাচছে, এরকম একটা ফিগার ছিল, তার সাথে সাথে একটা দুর্গা ঠাকুরের মুখ ছিল। তো খুবই সিম্পলভাবে গাইজ কাজ হয়েছিল। অনেকে বলছিল ওটাকে অয়েল প্যাস্টেলে করার জন্য। দেখো গাইজ, তোমরা যদি ট্রু আর্টিস্ট হও তাহলে কিন্তু ওয়াটার কালার দেখেই কিন্তু অয়েল প্যাস্টেল করে ফেলতে পারবে, দে আর নো ডাউট। কারণ দেখো তোমাকে ফার্স্টে কালারটা বুঝতে হবে যে আমি কোন কালারের পর কোন কালার ইউজ করেছি, সেটাই কিন্তু তোমাকে প্যাস্টেল ইউজ করতে হবে। দেখো ওয়াটার কালারও যা শেডগুলো তুমি পাচ্ছ অয়েল প্যাস্টেলও তুমি সেম শেডই পাচ্ছ। তবে বলতে পারবো যে ওয়াটার কালার থেকে অয়েল প্যাস্টেল কিন্তু প্রচুর ইজি। ওয়াটার কালার যেমন মিক্সিংয়ে কিন্তু আপ ডাউন হয়ে যায় বা কখনো কখনো লাইট ডার্ক হয়ে যায়, যেটা কিন্তু অয়েল প্যাস্টেলে কিন্তু ইজিলি করা যায়। তাই অয়েল প্যাস্টেল তুলনামূলকভাবে ইজি কাজটাকে রেডি করার জন্য। বাট হ্যাঁ, আমি ওইভাবে কখনোই বলবো না, বোথ কেসের ক্ষেত্রে কিন্তু ডিফারেন্ট। তাই আমি বলবো যে তোমরা কালারটা বোঝার চেষ্টা করো। তোমরা কী করো, তোমরা একদম লাস্টে গিয়ে একটা স্ক্রিনশট তুলে নাও, দিয়ে ভাবো যে হ্যাঁ এবার আমরা অয়েল প্যাস্টেলে কীভাবে করবো। সেটা কিন্তু ভুল ডিসিশান। তোমাদের দেখতে হবে যে আমি কোন কালারের পর কোন কালারটা ইউজ করছি, তাহলে কিন্তু তুমি ইজিলি বুঝতে পারবে যে হ্যাঁ আমাকে তাহলে এরপরে এইভাবে এগোতে হবে। আদারওয়াইজ তুমি ওইটা বুঝতে পারবে না তোমাকে কোন দিকে কোনটা এগোতে হবে। তো এইটা গাইজ তোমরা খুব ভালোভাবে আইডিয়া রাখার চেষ্টা করো। তো আজকে গাইজ যে টপিকটা করছি সেটা একটা বিজয়া দশমীর ওপর বা বলতে পারো সিঁদুর খেলার ওপর। আর আমি তো বললামই যে ইন্ডিয়ান ফেস্টিভ্যাল, তার মধ্যে দুর্গাপূজা, তার মধ্যে যদি সিঁদুর খেলা বা বিজয়া দশমী থাকে তাহলে তো মানে আলাদাই একটা ব্যাপার চলে আসে। কিন্তু হ্যাঁ, এটাকে আমি কিন্তু খুব ইজিভাবে করব মানে হচ্ছে যে এখানে কম্পোজিশান থাকবে, এখানে একটা স্টোরি থাকবে, কিন্তু হ্যাঁ এর মধ্যে তেমন বেশি আমি ফিগার দেবো না। যতগুলো ফিগার দেবো আমি এখানে গাইস সব থেকে কম, মানে একটা ড্রয়িংয়ে সব থেকে কম কটা ফিগার হতে পারে, মিনিমাম দুটো। কারণ একটা ফিগার দিয়ে তুমি কখনোই কোনো স্টোরি দেখাতে পারবে না, তোমাকে মিনিমাম কিন্তু দুটো ফিগার রাখতেই হবে। আদারওয়াইজ
আদারওয়াইজ তুমি কিন্তু কোনো কম্পোজিশন কোনো একটা স্টোরি স্ট্রাকচারই তুমি রেডি করতে পারবে না, তুমি যে ক্যারেক্টার বানাবে তুমি ডিফাইনই করতে পারবে না যদি দুটো ফিগার মিনিমাম যদি না থাকে। তো তাই জন্য গাইস এখানে আমরা দুটো ফিগারকে করেছি। এবার গাইস দুটো ফিগারের আউটলাইনটা খুব ভালো মতোভাবে দেখো। তোমরা ভাববে বোধহয় যে কালার করাটাই খুব ইম্পর্টেন্ট। গাইস তোমরা প্রচুরজন কালার করতে গিয়ে কী করো যে আউটলাইনটাই বেশি মানে ফোকাস করো না। তাতে কী হয়, ধরো হাতের মুভমেন্ট মানে যে সিঁদুর খেলা যে করছে, হাতে কীভাবে পশ্চারটা কীভাবে সিঁদুর মাখাচ্ছে সেইটা কিন্তু তোমাকে দেখতে হবে। তার সাথে মুখের যে পশ্চারটা কীভাবে হাসছে বা তোমার বলতে পারো যে ড্রেস যেটা পরে আছে সেইগুলোকে কিন্তু তোমাকে ভালো মতোভাবে বুঝতে হবে, যেগুলো কিন্তু অনেকেই দেখি আমি করে না। তাই জন্য আমি এই ড্রয়িংটা স্পেশালি আমি বলেছিলাম 9 to 14 ইয়ার্স ওল্ডের জন্য। বাট হ্যাঁ, এটা কিন্তু সবার জন্য প্রযোজ্য, কারণ এই ওয়ার্কটা কিন্তু আমি এমন নয় যে খুবই সিম্পলভাবে করেছি। যদি তুমি ভালোভাবে দেখো তাহলে কিন্তু ইজিলি কিন্তু করতে পারবে। আর হ্যাঁ, এই যে পেন্সিলের যে আউটলাইনটা প্রচুর ধরে ধরে করেছি, মানে দেখতেই পাবে যে এটা অনেকক্ষণ ধরেই গাইজ কাজটা হচ্ছে। আদারওয়াইজ গাইজ আমার এই ওয়ার্কটা করতে মিনিমাম 10 মিনিট কিন্তু হয়ে যেত, কিন্তু হ্যাঁ আমি প্রত্যেকটা জায়গায় কিন্তু টেনে টেনে করেছি। আদারওয়াইজ আমি রাফ ওয়ার্কের মতো তাড়াতাড়ি করতাম, তাহলে কিন্তু হয়ে যেত কাজটা, অত বেশি সময় লাগতো না। কিন্তু তোমাদেরকে ধরে ধরে বোঝানোর জন্য চেষ্টা করেছি। আর আমার মনে হয় যে এরকমভাবে টিউটোরিয়াল মানে ড্রয়িং স্কুলে হয়ে থাকে, মানে প্রত্যেকটা লাইন কোন জায়গার পর কোন জায়গায় করতে হবে, ফেসটা কীভাবে করতে হবে পুরো কিন্তু ডিটেলসে করেছি। আর তোমরা কিন্তু চেষ্টা করবে এইভাবে করার। তাই আমি যখনই মানে এই লাইভ টিউটোরিয়াল দেবো তোমরা চেষ্টা করবে তখনই একটা পেপার নিয়ে বসতে, পেন পেপার বা পেপার পেন্সিল নিয়ে বসতে, আর তোমরা নিজেরাও যেন রেডি করার চেষ্টা করবে। তাতে কী হবে, তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ দাদা এই পোর্শনটা এই স্টেপে করছে, তো আমাদেরকে এরপরের স্টেপটা এরকমভাবে করতে হবে। এইগুলো কিন্তু গাইজ তোমাদের বুঝতে হবে। আদারওয়াইজ তোমরা কিন্তু ইউটিউব থেকে কিন্তু ড্রয়িং শিখতে পারবে না, কারণ দেখো নর্মালি ইউটিউবে কিন্তু ড্রয়িং শেখার জন্য কিন্তু প্রচুর মানে ধৈর্য ধরতে হবে। এমন নয় যে তুমি একটা ড্রয়িংয়ের লাস্টে গিয়ে স্ক্রিনশট তুলে নিয়ে ভাবলে যে হ্যাঁ এবার আমি এটা করতে বসি, তাহলে কিন্তু তোমাদের প্রচুর জায়গায় কিন্তু ভুল হয়ে যাবে। তোমাদের বুঝতে হবে স্টেপগুলো কিন্তু বোঝা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তাই জন্য তাই জন্যই আমি গাইজ লাইভ টিউটোরিয়ালটা দিই, কারণ লাইভ টিউটোরিয়ালে বেশি ফার্স্ট মোশন থাকে না, এটা একটুখানি স্পেশাল ক্লাসের মতো হয়, ড্রয়িং ক্লাসের মতো হয়। তো তার জন্যে গাইজ কাজটা করা। আর আজকের এই ওয়ার্কটা পুরোপুরিভাবে একটা কম্পিটিশানের উপর করা। আর দেয়ার নো ডাউট যে তুমি যদি এই ওয়ার্কটাকে ভালো মতোভাবে ফুটিয়ে তোলো, মানে যেরকম আমি করছি ওইভাবে যদি ফুটিয়ে তোলো, তাহলে তুমি ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে কিছু না কিছু একটা হয়ে যাবে, দেয়ার নো ডাউট। কিন্তু হ্যাঁ, তুমি যদি আমি দেখি যে এই ওয়ার্কটা কিন্তু যথেষ্ট ইজিভাবে করা, আমি যদি বলি যে এতে কিন্তু আরও বেশি ফিগার দেওয়া যেতে পারতো, কিন্তু আমি তোমাদের জন্য দিইনি, কারণ তোমরা প্রচুরজন বলেছিলে ইজি ওয়ার্ক করতে, তো তার জন্য বলতে পারো। আদারওয়াইজ যদি তুমি চাও যে না আমি একটুখানি হার্ডভাবে করব, তাহলে গাইজ আমাদের সাবজেক্টিভ ড্রয়িং প্লেলিস্টে অলরেডি একটা বিজয়া দশমীর ওপর কিন্তু ওয়ার্ক করা আছে, ওটা ওয়াটার কালারে আছে। আর হ্যাঁ, তোমরা প্রচুরজন বলেছিলে বলে আমি এই ওয়ার্কটাকে অয়েল প্যাস্টেলে করব। আর অয়েল প্যাস্টেলে করলে প্রচুর সুবিধাও হবে, কারণ প্রচুরজনই আমাকে বলছিল আগের বারের ওই ড্রয়িংটাকেও প্রচুরজন বলেছিল অয়েল প্যাস্টেলে করার জন্য। আর আমি তাদেরকে বলেছিলাম যে ওয়াটার কালারের স্টেপগুলো ফলো করতে। আমি বুঝি না তোমরা কী করে বুঝতে পারো না যে ওয়াটার কালার স্টেপগুলো ফলো করলে মানে অয়েল প্যাস্টেল করা যায় না। অয়েল প্যাস্টেল আমিও যখন ছোটোবেলায় যখন ড্রয়িং করতাম তখন কিন্তু আমাদের কিন্তু ওরকম অয়েল প্যাস্টেলের আলাদা বুক থাকতো না। এখন হয়তো প্রচুর বুক হয়তো আলাদা আলাদা বেরিয়েছে, কিন্তু তখন কিন্তু ওরকমভাবে কিন্তু কোনো বুক পাওয়া যেত না। তখন একটাই ধরো হতে পারে, সেটা অয়েল পেন্টিংয়ের বুক হোক বা ওয়াটার কালারের বুক হোক, খুবই সীমিত বুক থাকতো। তেমন বেশি সাবজেক্টিভ ড্রয়িংয়ের যে প্রচুর সাবজেক্ট আছে ওর মধ্যে তা কিন্তু থাকতো না। তো সেক্ষেত্রে আমরা প্রচুর সমস্যা হতো ঠিকই, আমরা বুঝতে পারতাম যে প্যাস্টেল কালারে তো আলাদা মিক্সিং হয়, আলাদা মানে কালার মিক্সিং আলাদা প্রপার আলাদা ফরম্যাট হয়, সেখানে ওয়াটার কালার আলাদা মিক্সিং বা বলো আলাদা এফেক্ট শো করে। তো সেক্ষেত্রে কীভাবে করব, তখন কিন্তু ধীরে ধীরে কিন্তু আইডিয়া করেছিলাম, কালার একটার পর একটা মিক্সিং করেছিলাম, সেখান দিয়ে কিন্তু আইডিয়া এসেছিলো। তাই এগুলো কিন্তু তোমাদের বাড়িতে কিন্তু এক্সপিরিয়েন্স করতে হবে, মানে এক্সপেরিমেন্ট করতে হবে। এক্সপেরিমেন্ট যত করবে না তত দেখবে তোমরা নিজেরাও কিন্তু স্যাটিসফাই হবে যে হ্যাঁ আমি নিজে থেকে একটা কাজ করেছি। তাই জন্য আমি বলবো যে মানে আমরা তোমাকে কম্পোজিশন ড্রয়িং সমস্ত কিছু দেখিয়ে দেবো, এমনকি কালারিংও দেখিয়ে দেবো, কিন্তু তোমাদের কিন্তু নিজেদের করতে হবে। নিজেরা যত করবে আলাদা আলাদা করে, তাহলে কিন্তু যথেষ্ট ভালো এফেক্ট হবে। আর প্রত্যেকটা যদি স্টেপগুলোকে কিন্তু ভালোভাবে বোঝো, তাহলে কিন্তু আরও ভালো কিন্তু আইডিয়া হবে কাজটাকে কিন্তু ইজিলি করতে। তাই ওইগুলো কিন্তু বোঝার চেষ্টা করবে। তো দেখি আমরা আমাদের কাজটা কতটা এগিয়েছি। তো আমাদের কাজে গাইস মেন ছিল হচ্ছে দুটো ফিগার, তো তার মধ্যে একটা ফিগার করেছি। হ্যাঁ, এবার তোমাদের মনে হবে যে ড্রয়িংটা প্রচুর লাইট হচ্ছে, অনেকে হয়তো বুঝতে পারছো না যে কীরকমভাবে আউটলাইনটা হচ্ছে। তো গাইস আমি আউটলাইন যথেষ্ট হালকা করে করি, আর তোমাদেরকেও বলবো যে তোমরাও আউটলাইন যথেষ্ট হালকা করে করার চেষ্টা করবে। আর প্রতিদিন চেষ্টা করবে একটা করে আউটলাইন প্র্যাকটিস করার, কারণ আউটলাইন প্র্যাকটিস কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। যদি কালার নাও করো দেয়ার নো ডাউট, কারণ আর্ট কলেজও কিন্তু তোমাকে বলে না এগুলো যে প্রতিদিন একটা করে ড্রয়িং বা একটা করে পেন্টিং রেডি করো, কিন্তু হ্যাঁ আর্ট কলেজেও সবসময় বলে যে প্রতিদিন একটা করে আউটলাইন রেডি করতে হতে পারে, সেটা পোর্ট্রেট হোক, হয়তো নিউজ পেপার থেকে তুমি কোনো
কোনো একটা ছবি পেয়েছো সেটাকে নিয়ে স্টাডি করলে, বা হতে পারে তুমি নিউজ পেপারে অনেক এরকম ধরো সিনারিও থাকে সেইগুলোকে নিয়ে স্টাডি করলে, বা চারপাশে কিছু দেখছো, কিছু হয়তো ঘটে যাচ্ছে, সেটাকে ক্যামেরায় ছবি তুলে সেটাকে আউটলাইন বানালে, তো এতে কী হবে, আউটলাইনটা প্র্যাকটিস হবে। তোমার একটা সিনকে কীভাবে ডিফাইন করতে হবে, সিনের স্ট্রাকচারে কী কী জিনিস থাকতে পারে সেইগুলোর কিন্তু আইডিয়া হবে। আর যেগুলো আমি তোমাদের অনেকের ছবি দেখি তাতে মনে হয় যে তোমরা এইরকম প্র্যাকটিস করো না, তোমরা হয়তো সিনারি বা বলতে পারো পোর্ট্রেট হয়তো প্রচুর প্র্যাকটিস করো, কিন্তু সিন ডিফাইন করাটা কিন্তু আলাদা একটা ম্যাটার। সিনারি আর সিন কিন্তু অনেকটাই সেম হলেও কিন্তু সিনারিওতে কিন্তু অত বেশি ফিগার থাকে না, যেখানে তোমাকে একটা সাবজেক্টিভ ড্রয়িং কিন্তু প্রচুর ফিগার রাখতে হবে। আর তোমরা পোস্টার ওয়ার্কের সাথে কিন্তু সাবজেক্টিভ ড্রয়িং অনেকেই গুলিয়ে ফেলো, সেটা কিন্তু ফেলা চলবে না। কারণ হ্যাঁ, আমিও অনেক সময় কিন্তু পোস্টার ওয়ার্ক করি, কিন্তু পোস্টার ওয়ার্ক কিন্তু আমিও যেগুলো করি সেগুলো কিন্তু সাবজেক্টিভ ড্রয়িং বেসের মতনই কিন্তু হয়। তাই জন্য গাইজ তোমাকে কিন্তু ওইগুলোকে কিন্তু ভালো মতোভাবে ফলো করতে হবে। তো আজকে গাইজ আমাদের এই ওয়ার্কটা যদি দেখো, আমরা কিন্তু অলরেডি একটা ফিগার তো করেই দিয়েছি, এরপরে আরেকটা ফিগার করবো। এবার গাইজ দেখো, ফিগারগুলো করলে হবে না, আমাদেরকে কিন্তু সিনটা দেখাতে হবে। তো তার জন্য গাইজ দেখতে পেয়েছো আমরা দুজনের হাতে দুটো থালা করেছি। অনেক সময় বলতে পারো যে হ্যাঁ, বিজয়া দশমীর সময় বরণ ডালা, মানে ঠাকুরকে বরণ করা হয়, তার একটা থালা থাকে, তো সেই থালায় মেনলি থাকে হচ্ছে সিঁদুর থাকে, পান পাতা থাকে, আরও অনেক কিছু থাকে বরণ করার জন্য, মিষ্টি থাকে, তো অনেক কিছু থাকে। আমি অবশ্য অত ওইভাবে নজর দিই না বরণ ডালাতে কী থাকে, বাট আমি জাস্ট একটা প্লেট মতো দেখিয়েছি হাতে রয়েছে, সেখান দিয়ে সিঁদুর তুলে মাখাচ্ছে। তো এইভাবে গাইজ পুরো সিনারিওটা করেছি গাইজ। এইটা গাইজ মোস্ট ইন্টারেস্টিং একটা বলতে পারো যে ওভারঅল একটা কম্পোজিশন, আর প্রচুর ইজিভাবে কিন্তু করা, মানে এখানে মাত্র দুটো ফিগার আছে, তাই আমি নিজেও সেরকমভাবে অতটা স্যাটিসফাই নয় যে মাত্র দুটো ফিগার দিয়ে করছি। কিন্তু হ্যাঁ, তোমরা এই যে দুটো ফিগার করবে, এই দুটো ফিগারকে কিন্তু প্রচুর ধরে কাজ করতে হবে। হতে পারে এই ড্রয়িংটা হয়তো তোমাদের রেডি করতে হয়তো পুরো একদিন বা দুদিন লেগে গেল, কিন্তু হ্যাঁ, আমি বলবো যে দুদিন লেগে যাওয়াটা কিন্তু প্রচুর খারাপ ব্যাপার কিছু নয়। তোমরা আস্তে আস্তে করবে। অনেক সময় হয় যে আমরা ড্রয়িং করতে করতে আমাদের মুড অফ হয়ে যায়, বা বলতে পারো মুড লাগতে চায় না, তখন ওটাকে থামিয়ে দেবে, থামিয়ে আবার পরের দিন করবে, তখন আবার ফ্রেশ মুডে কাজটা করলে কিন্তু আরও বেশি কিন্তু এফেক্ট হবে। এইগুলো কিন্তু তোমাদের বুঝতে হবে। তোমরা ভাবো যে আমরা একদম কম্পিটিশনের আগের দিন রাত্রিবেলা বসে ড্রয়িং শেষ করব, সেটা করলে কিন্তু চলবে না। অ্যাকচুয়ালি অনলাইনের যুগে আমরা প্রচুর হয়তো মানে লেজি হয়ে গেছি, কিন্তু এইগুলো মানে করলে কী হয়, প্রচুর সমস্যা হয়। অনেকের হয়তো মনে হয় যে মানে যে ডেট আছে তার আগের দিন রাতে বসে অ্যাসাইনমেন্ট করা, বাট এটা কিন্তু করা উচিত নয়। মানে প্রতিদিন যদি তুমি 4 ঘন্টা করে বা ধরো 1.5 ঘন্টা বা বলতে পারো 30 মিনিটের যদি লাগাও, তাও কিন্তু প্রচুর হেল্প হবে তোমার এই কাজটা করার জন্য। তাই আমি বলবো যে তোমরা এই প্রসেসে এগোনোর চেষ্টা করো, ওটা কিন্তু প্রচুর হেল্পফুল। তাই ওতে কিন্তু প্রচুর তুমি আইডিয়াও পাবে, তোমার কনসেপ্টও ক্লিয়ার হবে, আর একটা ফ্রেশ মাইন্ডও থাকবে। তাতে দেখবে কালারিংও প্রচুর এফেক্ট হবে, মানে ফ্রেশ মাইন্ডে দেখবে কালার কম্পোজিশন, কালার মিক্সিং কিন্তু যথেষ্ট ভালো হয়। ধীরে ধীরে যখন তোমরা মানে লেজি হয়ে যাবে, বা বলতে পারো যখন মুড অফ হয়ে যাবে, তখন কিন্তু কালার মিক্সিং অতটা ভালো হবে না, তখন যেন যেভাবে হোক সেভাবে তাড়াতাড়ি শেষ করার মতো এরকম মানে ফিল হবে। তাই সমস্ত কিছুতে কিন্তু এফর্ট 100% দেওয়ার চেষ্টা করো। তোমরা অনেকেই দেখি 100% দাও না, যেটা হয়তো তোমরা একটা পোর্ট্রেট ওয়ার্ক বা বলতে পারো একটা সিনারি ওয়ার্কে যে এফর্টটা দাও, সেটা হয়তো নর্মাল সাবজেক্টিভ ড্রয়িংয়ে আমি সেরকম দেখতে পাই না। আমিও কম্পিটিশন যখন করি তোমাদের অনেকেই কিন্তু ড্রয়িং দেখি, সেখানে কিন্তু আমি বুঝতে পারি যে তোমরা কীরকম ওয়ার্ক করো না করো। তো এনিওয়ে, আজকের ওয়ার্কটা দেখতেই পাচ্ছ আমরা কীভাবে করেছি, জাস্ট অনেকটাই টাইম লেগেছে দেখতে পেয়েছো। তাই জন্য এই লাইভ টিউটোরিয়াল স্পেশালি দেওয়া, যাতে তোমরা প্রত্যেকটা স্টেপ আইডিয়া পাওয়া, তোমরা যাতে প্রতিদিন মানে তোমরা যাতে এখন যাতে এই কাজটা যখন করছো তখন যাতে দেখতে দেখতে যাতে কাজটা করতে পারো, তাহলে গাইজ তোমাদেরও আইডিয়া হবে। আর স্টেপেই গাইজ কাজটা করছি, কোথা দিয়ে স্টার্ট করতে হবে, কোথা দিয়ে শেষ করতে হবে। তবে সেকেন্ড ফিগারটা দেখতে পাচ্ছ আমি নিচ দিয়ে স্টার্ট করেছি, তার কারণ হচ্ছে আমাকে হাত দিয়ে শুরু করতে হয়েছিল, যে গালে যে হাতটা টাচ করে রয়েছে, তো সেখান দিয়ে স্টার্ট করে আমরা পুরো কম্পোজিশনটাকে রেডি করেছি। তবে হ্যাঁ, এই সাইডের ফিগারটা যেহেতু আগে করেছি, তাই এই সাইডের ফিগারটা একটু বেশি সামনের দিকে হয়ে গেছে, তার জন্য আরেকটা ফিগার অনেকটা সাইডে চলে গেছে, বাট কোনো অসুবিধা নেই। আমি অ্যাকচুয়ালি দেখো, আমি বড় করে কেন করেছি তার একটা কারণ বলি, আমি সমস্ত ড্রয়িংয়ে এটা বলে থাকি, বড় করলে কী হয় যে কালারিং যেটা হয়, কালারিং পোর্শনটা যথেষ্ট ভালো মানে ইন্টারেস্টিং হয়, মিক্সিং প্রচুর ভালো করে করা যায়। যদি আমি ফিগারগুলো যদি ছোটো ছোটো করতাম, তাহলে কিন্তু কালারিং অত ভালো মতো হয়তো হতো না। তাই জন্য আমি বলবো যে কালার যদি ভালো মতোভাবে মানে মিক্সিং যথেষ্ট ভালো মতো করার জন্য গাইস ফিগার কম দেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, ফিগার কম দিচ্ছ মানে একদমই কম দেবে না, কিন্তু হ্যাঁ, জিনিসটাকে কিন্তু ওই মোমেন্টে কিন্তু অ্যাট্রাকটিভ করার তোমাকে যথেষ্ট পরিমাণে চেষ্টা করতে হবে। তো আমরাও গাইস এখানে সমস্ত রকমভাবে চেষ্টা করবো যে যাতে কালারিংটা যাতে যথেষ্ট ভালো মতোভাবে মিক্সিং হয়, যাতে আইডিয়াটা যাতে তোমাদেরকে ইজিলি ভালো মতোভাবে যাতে দিতে পারি। তো ভালো মতোভাবে দেখো কীভাবে করছি আমরা। এতক্ষণে জাস্ট আউটলাইনটা কমপ্লিট করেছি, দেখতেই পেয়েছো।
মানে কমপ্লিট করেছি বলতে জাস্ট দুটো ফিগার হয়ে গেছে। তো এখানে জাস্ট মাথার পোর্শনটা করছি, ওইটা করলে আমাদের গাইস ওভারঅল গাইস ফিগারের পোর্শনটা হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ আমাদের হয়ে গেছে। এবার জাস্ট লাস্ট একটুখানি যে জায়গাগুলো একটুখানি মানে কাজটা করব, তো একটুখানি দেখে নিলাম, যেমন ধরো শাড়ির পোর্শনটা নিচের দিকটা, তো ওই জায়গাগুলো তো আমরা কালারই করব, তাই জন্য আমি আর এখন আর ওইভাবে সেরকমভাবে শেড দিচ্ছি না। জাস্ট হাতের পোর্শনটা, হাতটা একটুখানি ঠিক মতো করে দিলাম। তো ওইগুলোকে গাইস একটুখানি হালকা হালকা করে গাইস দেখে নিচ্ছি যে ওখানটা কীরকমভাবে করতে হবে। তো অলমোস্ট আমাদের হয়ে গেছে, দেখতেই পেয়েছো পুরো কাজটাই হয়ে গেছে। এবার জাস্ট আমাদের ব্যাকগ্রাউন্ডটা করতে হবে। তো ব্যাকগ্রাউন্ডটা গাইস খুব ইন্টারেস্টিং আছে, যেহেতু বিজয়া দশমী, তাই ব্যাকগ্রাউন্ডে আমাকে একটা দুর্গা ঠাকুরের মণ্ডপ বা বলতে পারো দুর্গা ঠাকুরের একটা মূর্তি তো আমাকে আনতেই হবে, আদারওয়াইজ ভালো লাগবে না কাজটা করতে। তো তাই জন্য গাইস আমি ব্যাকগ্রাউন্ডে একটা বড় করে দুর্গা ঠাকুরের ফেস করবো। দেখো ছোটো করে করলে কী হবে, কালার করতে আবার অসুবিধা হবে। আর হ্যাঁ, এই দুর্গা ঠাকুরটা কিন্তু করতেই হবে, আদারওয়াইজ কিন্তু তুমি সিনটাকে ভালো মতোভাবে ডিফাইন করতে পারবে না। যে দুর্গা ঠাকুরটা পেছনে রয়েছে, সামনে এরকমভাবে একটা সাবজেক্ট মানে একটা দুটো ক্যারেক্টারকে তুলেছি, যে দুজন হাসছে আর সিঁদুর খেলা মানে সিঁদুর খেলা খেলছে। তো এইভাবে গাইজ পুরো সিনারিওটাকে গাইজ করেছি। তো এটা গাইজ তোমাকে খুব ভালো মতোভাবে বুঝতে হবে যে আমরা কীভাবে কাজটা করছি। তো গাইজ খুবই সিম্পলভাবে করা, এখনও পর্যন্ত কিন্তু মানে কেউ কিন্তু বলতে পারবে না যে এটা প্রচুর টাফ হয়েছে। কিন্তু হ্যাঁ, কম্পোজিশনের দিক থেকে কিন্তু আমাকে এরকম কাজ দিতেই হবে, আদারওয়াইজ কিন্তু তোমরা কম্পিটিশানে জিততে পারবে না। আমাকে তো এমনভাবে কাজ দিতে হবে যাতে তোমরা কম্পিটিশানে ইজিলি জিততে পারো। তবে হ্যাঁ, এখানে কিন্তু তেমন যে প্রচুর ফিগার আছে তা নেই, তোমরা চাইলে কিন্তু পেছনে ফিগার অ্যাড করতেই পারো। পেছনে হয়তো দেখালে আরও কিছু হয়তো এরকম মহিলারও রয়েছে যারা লাল পাড় সাদা শাড়ি পরে এরকম সিঁদুর খেলা খেলছে, তো সেইটা সিনটা করতেই পারো। আর তোমরা হয়তো অনেকে দেখে থাকবে, আমি হয়তো একটা বিসর্জনের ওপর কিন্তু আলাদা একটা আউটলাইন ভিডিও দিয়েছিলাম। আউটলাইন ভিডিওগুলোকে গাইজ মাস্ট ফলো করার চেষ্টা করো। প্রচুরজন আমাকে মেসেজ করে বলো যে ড্রয়িং দিতে, তো ইউটিউব চ্যানেল যদি ফলো না করো তাহলে কিন্তু দিয়ে কোনো লাভ নেই, মানে তোমাদের আইডিয়া নিয়ে কিন্তু কোনো লাভ নেই। তোমাদের কিন্তু চ্যানেলকে ভালো মতোভাবে ফলো করতে হবে, তাহলে কিন্তু প্রতিদিন তোমরা কিন্তু একটা একটা ওয়ার্ক পাবে। আর সেই একটা একটা ওয়ার্ক যদি তোমরা প্রতিদিন যদি অ্যাটলিস্ট যদি 30 মিনিট বা বলতে পারো 45 মিনিটও যদি রেডি করার চেষ্টা করো, তাহলে কিন্তু তোমাদের অনেক কিন্তু ড্রয়িং কিন্তু রেডি হয়ে যাবে। আর ইন ফিউচার তোমরা হয়তো অনেকে ভাবো যে ইন ফিউচার আর কী হবে মানে এই সমস্ত করে, তো দেখতে পাবে যে যখন ইন্টারভিউতে যাবে তখন কিন্তু প্রচুর জায়গায় কিন্তু এই সাবজেক্টিভ ড্রয়িংগুলোই কিন্তু হেল্প হবে, কারণ ওখানে কিন্তু জিজ্ঞেস করে যে তুমি এই ড্রয়িংটার মধ্যে দিয়ে কী মিনিং করতে চেয়েছো, তুমি কী বোঝাতে চেয়েছো, তুমি এক্সপ্লেনেশান দাও। তো সেইগুলোকে কিন্তু তোমাকে গাইজ বোঝাতে হবে। তো তার জন্য গাইজ সাবজেক্টিভ ড্রয়িং কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আমাদের মানে করার জন্য, আদারওয়াইজ গাইজ কোনো মানে হয় না। মানে আমি সেভাবে বলবো না, বাট তাই জন্য আমি বলি যে সাবজেক্টিভ ড্রয়িং মাস্ট প্র্যাকটিস করার চেষ্টা করবে, কারণ সাবজেক্টিভ ড্রয়িং ধীরে ধীরে কিন্তু কনসেপ্টের কিন্তু গ্রো করে, মানে আমাদের যে আইডিয়া কীরকমভাবে ফিগারকে রাখতে হবে, ইম্যাজিনেশনও কিন্তু প্রচুর গ্রো করে একটা সাবজেক্টিভ ড্রয়িং। যে একটা সিনকে আমাকে বানাতে হবে, তো আননোন কোনো যদি সিন দেয় তখন তুমি কিভাবে করবে, তো সেটা কিন্তু ভেবে ভেবে কিন্তু কাজটা করতে হবে। তো তার জন্য কিন্তু যথেষ্টই টাইম লাগে, তো সেটাকে কিন্তু তোমরা ভাবারও তোমাদের টাইম আছে, তোমরা বাড়িতে বসে আছো। তো তাই জন্য বলবো গাইজ যথেষ্ট ভালো মতোভাবে স্টেপে স্টেপে গাইজ কাজগুলোকে করার চেষ্টা করবে, তাহলে গাইজ যথেষ্ট ভালো আইডিয়াও আসবে। তো দেখতেই পাচ্ছ আমাদের অলমোস্ট ওয়ার্কটা হয়ে গেছে। তো ব্যাকগ্রাউন্ডে আমরা গাইজ একটা দুর্গা ঠাকুরের মূর্তি করেছি। হ্যাঁ, আমরা আরও বড় করে করছি না, যতটা করা যায়, মানে যাতে কালার দিয়ে যাতে ইজিলি যাতে কাজটাকে যাতে রেডি করা যায়। দেখতে পাবে আমরা অয়েল প্যাস্টেলে করব, খুবই সিম্পলভাবে করব, কারণ এটা 9 to 14 ইয়ার্স ওল্ডের জন্য। তো তাতে যাতে তারা যাতে ইজিলি যাতে আইডিয়াটা পেতে পারে, যাতে ইজিলি যাতে কাজটা করতে পারে, আমাকে সেইভাবে গাইজ ধরে ধরে কাজটাকে এগোতে হবে। তো তাই জন্য আমরা গাইজ খুবই সিম্পলভাবে করেছি। আই হোপ তোমরা এখান দিয়ে কিছুটা হলে আইডিয়া পেয়েছো যে কীভাবে আউটলাইনগুলোকে করতে হবে, কীভাবে ড্রয়িংটা করতে হবে। আর তোমরা যদি ভাবো যে এর থেকেও ইজি, তাহলে এর থেকে ইজি কিন্তু কিছু হবে না। মানে এর থেকে ইজি আর আমি কী দিতে পারি, মানে একটা তুমি দুর্গা ঠাকুরের ড্রয়িং করছো বা দুর্গা ঠাকুরের একটা কনসেপ্টে রেডি করছো, কারণ যখন তুমি নিজে কম্পিটিশনে পার্ট নেবে ওখানেও দেখতে পাবে যে প্রচুরজন এমন আছে যারা সিম্পল দুর্গা ঠাকুর এঁকে ছেড়ে দিয়েছে। তো দুর্গা ঠাকুর তো প্রচুরজন আঁকবে, তো তখন উইনার কী করে সিলেকশন হবে। তো তোমাকে তার জন্য কিন্তু একটা আলাদা স্টোরি বা একটা আলাদা সিন তোমাকে কিন্তু দেখাতেই হবে। তাই জন্য আমি বলছি যে তোমরা এরকমভাবে ওয়ার্কগুলোকে করার চেষ্টা করো। আর যদি তুমি বলো যে না দাদা আমি বিজয়া দশমী বা বলতে পারো মানে ধুনোচি নাচ এইগুলো করবো না, তাহলে বলবো যে তুমি বিসর্জনের যাত্রা করতে পারো, তুমি প্যান্ডেলের গল্প করতে পারো, প্যান্ডেলের আড্ডা করতে পারো। সেই ড্রয়িংগুলো আমি গাইজ আউটলাইন দিয়েছি, কালারটা আমি দিইনি, কারণ কালারটা অলরেডি প্রচুরজন আমাকে করে করে হোয়াটসঅ্যাপে দেখিয়েছে। তো তারপরে আর আমি টাইম পাইনি দেওয়ার, তো তারা অলরেডি কম্পিটিশানে কিন্তু পার্ট নিয়েছিল, আমাকে কালার করে করে দেখিয়েছে। তো আমি তো স্যাটিসফাই আছি যে, কারণ আমি আউটলাইনটা দিয়েছিলাম, আমার কাজ ছিল কম্পোজিশানটা ওদেরকে বোঝানোর, তোমাদেরকেও বোঝানো। তোমরা যারা
আছো, যারা ভিডিও দেখছো, তারাও কিন্তু প্রচুর আইডিয়া পেয়ে যাবে যে হ্যাঁ আমরা কীভাবে গাইস কাজগুলোকে করছি, কীভাবে কাজগুলোর থিমগুলোকে কীভাবে রেডি করছি। তোমাদের কিন্তু এই আইডিয়াগুলোকে কিন্তু নিতে হবে। প্রচুরজন হয়তো এই আইডিয়াগুলো যত পাবে কিন্তু তত কিন্তু তোমাদের ইন্টারেস্ট বাড়বে যে হ্যাঁ এই টপিকে কাজ করতে হবে, এই সিনারিওগুলোকে ডিফাইন করতে হবে। তার জন্য কিন্তু তোমাদের প্রচুর কিন্তু সাবজেক্টিভ ড্রয়িং কিন্তু প্র্যাকটিস করতে হবে। আর দুর্গাপুজোর ওপর তো সাবজেক্টিভ ড্রয়িং প্রচুর দিয়েছি, কম্পোজিশনও প্রচুর আছে, তার সাথে আদার টপিকও প্রচুর আছে। আমরা যেমন পোস্টার ওয়ার্কও করেছি, তাতেও প্রচুর আছে। যেমন এরপরে যেমন কালী পুজো আসবে, তো কালী পুজোর ওপরও প্রচুর আমরা সাবজেক্টিভ ওয়ার্ক দেবো। তোমরাও আমাকে মেসেজ করতে পারো, কমেন্টে জানাতে পারো যে কম্পিটিশানে এখন কীরকম নতুন টপিক চলছে। আমি এখনও পর্যন্ত কিন্তু যথেষ্ট অ্যাডভান্স টপিকের ওপর কাজ করেছি, এমন নয় যে প্রচুর সিম্পল টপিকে কাজ করেছি, কারণ সিম্পল টপিকগুলো কিন্তু আমার চ্যানেলে অলরেডি করা ছিল। তাই জন্য আমি গাইজ অ্যাডভান্স টপিক, আর বলতে পারো যে যেগুলো অ্যাডভান্স কম্পিটিশানগুলো হয়, মানে ওরকম লাইক বেসড কম্পিটিশানের কথা কিন্তু আমি বলছি না, কারণ তোমরা হয়তো সোশ্যাল মিডিয়ায় প্রচুরজন লাইক বেসড কম্পিটিশানে পার্ট নিয়েছো, কিন্তু ড্রয়িং স্কুলগুলোতে যে কম্পিটিশানগুলো হয় আমি কিন্তু সেই কম্পিটিশানে কিন্তু টপিকগুলো কিন্তু আমার চ্যানেলে দিয়েছি, কারণ আমার মনে হয়েছে যে হ্যাঁ ওই যে কম্পিটিশানগুলো ওগুলো কিন্তু একটা লেভেলের কম্পিটিশান, মানে ফাইন আর্টসের লেভেলের কম্পিটিশান। আর আমরাও আমাদের চ্যানেলে কিন্তু ফাইন আর্টস লেভেলের কম্পিটিশান দিই অ্যাজ এ অনলাইন কম্পিটিশান হিসেবে। তো আমাদের গাইস ওয়ার্কটা পুরোপুরি হয়ে গেছে, দেখতে পেয়েছো। তো অনেকটা এরকম দেখতে লাগবে। তো দুর্গা ঠাকুরের ফেসটাকেও গাইস খুবই সিম্পলভাবে করেছি, তার সাথে এখানে দুটো ফিগারের ফেসকে দেখতে পাচ্ছ। এরপরে গাইস যখন আমরা কালার করব তখন তোমরা আরও ভালো মতোভাবে আইডিয়া পাবে। তো এটাকে গাইস আমরা প্যাস্টেল কালারে করব, আর প্যাস্টেল কালার তোমরা প্রচুরজন চাইছিলে। তো আই হোপ তোমাদের এটা ভালো লেগেছে, তো তোমরা এটাকে বাড়িতে মাস্ট ট্রাই করো।